ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি এর আগের দিন একটা ভিডিও তৈরি করেছিলাম। আজ সেটাকেই কন্টিনিউ করব এবং বাকি অংশটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বিষয়টা ছিল চিহ্ন, সংকেত ও যোজ্যতা। আমি চিহ্ন সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত জানিয়েছিলাম। আজ আমি সংকেত ও যোজ্যতা সম্পর্কে আলোচনা করব। সংকেত কি? মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় সংকেত। আমি এটাকে তোমাদের সামনে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, কোন মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। অর্থাৎ মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। কোন একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। এবারে সংকেত আর চিহ্নের মধ্যে তফাৎটা কি? চিহ্ন মানে কি? মৌলিক পদার্থের একটি পরমাণুকে যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হলো চিহ্ন। যেমন চিহ্নের ক্ষেত্রে কি বলেছিলাম? অক্সিজেনের ক্ষেত্রে ও, নাইট্রোজেনের ক্ষেত্রে এন, কার্বনের ক্ষেত্রে সি, এইগুলো ছিল চিহ্ন। এইগুলো ছিল চিহ্ন। কিন্তু সংকেতের ক্ষেত্রে কি হয়েছে? সংকেতের ক্ষেত্রে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণু, মনে রাখতে হবে, মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণু। যেমন কি এই জায়গাতে O2, N2, H2, এইগুলো কি এক একটা অণু। অক্সিজেনের একটি অণু, নাইট্রোজেনের একটি অণু, হাইড্রোজেনের একটি অণু। এটা দেখা গেল মৌলিক পদার্থের ক্ষেত্রে। যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে? H2O, H2SO4, CO2, এইগুলো কি? এইগুলো হচ্ছে যৌগিক পদার্থ। ওই যৌগিক পদার্থগুলোর সংকেত। প্রত্যেকটা কিন্তু এক একটা অণু। এইটা একটা অণু, কার্বন ডাই অক্সাইডের একটি অণু, এটা জলের একটি অণু। তার মানে সংকেতের সাহায্যে একটি অণুকে প্রকাশ করা হয়, সংক্ষেপে প্রকাশ করা হয়। সেটা যৌগিক অণুও হতে পারে বা মৌলিক অণুও হতে পারে। মৌলিক অণুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যৌগিক অণুর ক্ষেত্রে বিশেষ কতকগুলি নিয়ম ফলো করতে হবে। দেখো, সংকেত লেখার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমে কি করতে হবে?
যৌগটি যে যে মৌল দ্বারা গঠিত সেই মৌলগুলির চিহ্ন পাশাপাশি বসাতে হবে। যেমন ধরো আমি জল এই যৌগটির সংকেত লিখব। তাহলে জল কোন কোন মৌল দিয়ে গঠিত? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পাশাপাশি লিখলাম। এরপরে ওই যৌগটিতে যে দুটি মৌল আছে সেই মৌলের কটি করে পরমাণু আছে সেগুলো ওই মৌলের ডান দিকে একটু নিচে লিখতে হবে। যেমন জলের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাই এইখানে হবে 2। হাইড্রোজেন পরমাণুর জন্য 2 হলো, দুটো হাইড্রোজেন পরমাণু। আর অক্সিজেন আছে কটা? একটা, তাই সেখানে আমি আর কিছু লিখব না। তাহলে এটা হলো লেখার নিয়ম। এছাড়া আরো কিছু নিয়ম আছে যৌগের সংকেত লিখতে গেলে, সেগুলো আমাকে ফলো করতে হবে। নিয়মগুলো কি দেখো, আমি এখানে লিখে দিয়েছি। যৌগিক পদার্থের সংকেত লেখার নিয়ম। 1 নম্বর নিয়ম, যৌগটির অণুর মধ্যে দুটি ভিন্ন অধাতু মৌলের পরমাণু থাকলে যে মৌলটি বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ সেই মৌলটির চিহ্ন পরে বসবে। যৌগটা দুটো মৌল নিয়ে গঠিত, দুটোই অধাতু। কোনটা পরে বসবে? যেটি বেশি তড়িৎ ঋণাত্মক, যেটি বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। যেমন দেখো হাইড্রোজেন অক্সিজেন, এক্ষেত্রে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই যেটি বেশি তড়িৎ ঋণাত্মক সেটিকে পরে বসাতে হবে। যেমন NO, এখানে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই অক্সিজেনকে পরে বসানো হয়েছে। এরপরে দেখো ধাতু ও অধাতু দ্বারা গঠিত যৌগে প্রথমে ধাতু পরে অধাতুর চিহ্ন বসিয়ে যৌগের অণুর সংকেত লেখা। ধাতু আর অধাতু দুটো আছে, তাহলে আগে ধাতু বসবে তারপরে অধাতু বসবে। যেমন CaO, ZnO, এইগুলো হচ্ছে Zn ধাতু, তাই Zn আগে বসেছে। অক্সিজেন অধাতু, তাই অক্সিজেন পরে বসেছে। ক্যালসিয়াম ধাতু আগে বসেছে, অক্সিজেন অধাতু পরে বসেছে। এরপর কি, দুটি অধাতু দ্বারা গঠিত যৌগের যদি একটি স্বাভাবিক উষ্ণতায় কঠিন হয় তাহলে কঠিন মৌলের চিহ্ন আগে বসবে। যেমন CO2, দুটোই অধাতু, কিন্তু স্বাভাবিক উষ্ণতায় কার্বন কঠিন, কয়লা কঠিন, তাই কার্বনের চিহ্নটা আগে বসবে। এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন উঠে আসে যে জলের সংকেত আমরা লিখি H2O। আচ্ছা, আমরা OH2 লিখি না কেন? এইটাকে আমরা লিখি না, এইটাকে লিখি কেন? এইটাকে লিখি না, এই একটা প্রশ্ন এখানে আসতে পারে। দুটোই অধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো ব্যবহার করে। যেহেতু
হাইড্রোজেন ধাতুর মতো ব্যবহার করে, তাই দুটো অধাতুর মধ্যে হাইড্রোজেনটাকেই আগে লেখা হয়, তাই আমরা এইটাকেই লিখি জলের সংকেত হিসাবে। তাহলে সংকেত কিভাবে লিখতে হয় সেটা তোমরা জানতে পারলে। এখন সংকেত থেকে অনেকগুলো বিষয় আমরা জানতে পারি। কি দেখো, এটা একটা সংকেত, এর থেকে জানতে পারছি কোন কোন মৌল দিয়ে এই যৌগিক পদার্থ গড়ে উঠেছে। তাহলে দুটো মৌল আছে, হাইড্রোজেন মৌল আছে, অক্সিজেন মৌল আছে। আর কি কটা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ মৌলগুলোই নয়, সংখ্যায় কটা পরমাণু আছে, মৌলটির কটা পরমাণু আছে, সেগুলো এই সংকেত থেকে দেখে জানতে পারা যায়। এখানে কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1। এছাড়া এর পারমাণবিক গুরুত্ব কত এটাও জানতে পারা যায়। কিরকম, কি 1 × 2 যুক্ত 16 × 1 মানে 18, অর্থাৎ এর পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ওজন কত, 18 গ্রাম। এই পারমাণবিক ওজনকে গ্রামে যদি প্রকাশ করি, 18 গ্রাম। এবারে এর অনুপাতটাও আমরা এখান থেকে জানতে পারি। কি দেখো, অনুপাতটা কত হবে, 2:16, 1:8, অর্থাৎ 1:8 অনুপাতে যুক্ত হয়ে এই যৌগটা গঠন করেছে। এইটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে, H2O কখন গ্যাসীয় অবস্থায় থাকবে, জলীয় বাষ্প অবস্থায় থাকলে গ্যাসীয়। 1 গ্রাম অণু এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, অর্থাৎ এই 18 গ্রাম H2O, এই 18 গ্রাম H2O এর আয়তন কত, 22.4 লিটার। কিসে, এনটিপিতে, এনটিপিতে। তাহলে এতগুলো তথ্য আমি সংকেত থেকে জানতে পারি। যোজ্যতা মানে কি, যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা। একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করবে। যুক্ত হওয়ার জন্য একটা ক্ষমতা দরকার, কোন ক্ষমতায় যুক্ত হচ্ছে সেটাকেই বলবো যোজ্যতা। যোজ্যতা লেখার কতগুলো নিয়ম আছে। দেখো, হাইড্রোজেনের যোজ্যতা কত, 1। অক্সিজেনের যোজ্যতা কত, 2। যখন জলের সংকেত লিখব, আমি বলেছি প্রথমে হাইড্রোজেনকে লিখতে হবে, তারপর অক্সিজেনকে লিখতে হবে। এরপরে কি হবে, এর যোজ্যতা যাবে এর কাছে, এর যোজ্যতা আসবে এর কাছে। কিরকম হচ্ছে দেখো, হাইড্রোজেনের অক্সিজেনের যোজ্যতা চলে গেল হাইড্রোজেনের এই জায়গাটাতে, আর অক্সিজেনের যোজ্যতা, এই হাইড্রোজেনের যোজ্যতা চলে আসবে অক্সিজেনের কাছে 1। তার মানে কি হলো, H2O। এইভাবে আমরা যোজ্যতাটাকে লিখব। আরেকটা দেখাই, H আর SO4, SO4 এর যোজ্যতা কত, 2। H এর যোজ্যতা 1, তাহলে এইটা যাবে এখানে, এইটা আসবে এখানে, হলো কি H2SO4। এইটা হলো সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এর যোজ্যতা এখানে আসবে,
আর এর যোজ্যতা এখানে আসবে। এইবারে বিভিন্ন মৌলের যোজ্যতা বিভিন্ন, আবার একই মৌলের যোজ্যতা একাধিক হতে পারে, সেগুলোকেও আমাকে একটু জেনে নিতে হবে। আমি একটা লিস্ট করে দিচ্ছি, তোমরা সেই লিস্টটা একটু ফলো করবে। একযোজী মৌল, দুইযোজী মৌল, তিনযোজী মৌল, এগুলো একটা লিস্ট করে দিচ্ছি। সেই লিস্ট অনুযায়ী তোমরা মৌলিক যোজ্যতাগুলো একটু মনে রেখো। এখানে দেখো যোজ্যতা ও মৌলের নামের একটা তালিকা প্রস্তুত করেছি। দেখো শূন্যযোজী যোজ্যতা এই মৌলগুলো আছে, একযোজী এইগুলো আছে, দ্বিযোজী এইগুলো আছে, তিনযোজী। এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব একাধিক মৌল আছে যাদের যোজ্যতা একাধিক। যেমন দেখো এপি মানে আয়রন, লোহা, এর যোজ্যতা 2, আবার এর যোজ্যতায় 3, অর্থাৎ কখনো 2 হয়, কখনো 3 হয়। তাহলে এক্ষেত্রে আমি আইডেন্টিফাই করব কি করে? দুটো যোজ্যতার মধ্যে কোনো একটি মৌলের যদি দুটি যোজ্যতা থাকে, তাহলে কম যোজ্যতার যে যৌগটি হবে সেখানে আমি আস এই শব্দটি লিখব, আর বেশি যোজ্যতার যে যৌগ হবে তখন সেটাই লিখব ইক। এই শব্দ দুটি তোমরা একটু মনে রাখবে। দেখো যেমন একটা আমি উদাহরণ দিয়ে দিই, N2O, এটা বলবো নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। আর যখন লিখব NO তখন লিখব নাইট্রিক অক্সাইড। দেখো আর্স, কেন আর্স বললাম? এর যোজ্যতা কম, নাইট্রোজেনের যোজ্যতা কম। কি করে কম হলো? দেখো NO, N এর যোজ্যতা কত? 1, অক্সিজেনের যোজ্যতা কত? 2। এর থেকে আমি কি লিখছি? N2O। এবার এটার ক্ষেত্রে আসো, N এর যোজ্যতা কত? 2, অক্সিজেনের যোজ্যতা কত? 2। এটার ক্ষেত্রে তাহলে দুটো মিলে কি হলো? N2O2, দ্যাট ইজ NO। তাহলে এটা বেশি যোজ্যতা, নাইট্রোজেনের যোজ্যতা 2, তাই এটা হলো নাইট্রিক অক্সাইড। আর এখানে নাইট্রোজেনের যোজ্যতা 1, তাই এটা নাইট্রাস অক্সাইড। তাহলে তোমাদের চিহ্ন, সংকেত, যোজ্যতা এর উপরে যে আলোচনা, সেই আলোচনার পর্ব আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।